চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 কোয়ালিফিকেশন প্লে অফের সেকেন্ড লেগ মঙ্গল এবং বুধবার মিলে 8টা ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 কোয়ালিফিকেশন প্লে অফের প্রিভিউ অ্যান্ড প্রেডিকশন নিয়ে দিস ইজ দ্য চ্যাম্পিয়ন্স লিগ শোডাউন। চ্যাম্পিয়ন্স লিগের প্রিভিয়াস ইটারেশনগুলোতে আমরা এরকম টিম দেখেছি যাদেরকে আপনি কখনো এক্সপেক্ট করবেন না, যারা আপনাকে চমকে দেবে সেই সারপ্রাইজ এলিমেন্ট দিয়ে। আপনি যদি খুবই রিসেন্টলি ইতিহাস ঘেটে আসেন, খুব বেশি অতীতের সময় না, স্যার এরিক টেন হাগের আয়াক্স ওয়াজ আ ডমিনেটিং ফোর্স, তখন স্যার এরিক টেন হাগ ওয়াজ দি এরিক টেন হাগ। কিংবা তার আগেও AS মোনাকোর যখন কিলিয়ান এমবাপে শুরু থেকে উঠে আসছিলেন মোনাকোর সাইডে, তখন ওই AS মোনাকোর সাইডটা ওয়াজ আ টিম টু রেকন উইথ। কিংবা এর পরবর্তীতে আতালান্তা যখন তারা কোয়ার্টার ফাইনালে খেললো, কিংবা আরবি লাইপজিগ, তাদেরকেও আপনি এই তালিকায় আনতে পারেন। সেই তালিকার মধ্যে এখন সম্ভবত আপনি নরওয়েজিয়ান সাইড বোদো গ্লিম্টকে কিছুটা হলেও এগিয়ে রাখতে পারেন, যদিও তারা যে সার্কামস্ট্যান্সেস থেকে উঠে এসে এখন পর্যন্ত এসছে সেটা রূপকথার গল্প বললে মোটেও ভুল হবে না। অথচ এই দলটা 20-এর র্যাঙ্কিং এর আশেপাশে ঘোরাফেরা করছিল যখন তারা ডর্টমুন্ডের সঙ্গে তাদের ঘর মাঠে খেলছে। তাদের ঘর মাঠে বলতে ডর্টমুন্ডের ঘরের মাঠ সিগন্যাল ইদুনা ওয়েস্টফালেন স্টেডিয়াম, সেখানে ডর্টমুন্ডের সঙ্গে ড্র করে আসা। তারপর ম্যানচেস্টার সিটি 2022-23-এর চ্যাম্পিয়ন্স অফ চ্যাম্পিয়ন্স লিগ, তাদেরকে তাদের ঘরের মাঠে অর্থাৎ আর্কটিক সার্কেলে বোদো গ্লিম্টের ঘরের মাঠে হারানো। তারপর আতলেতিকোর ঘরের মাঠে গিয়ে আতলেতিকোকে হারিয়ে এসে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 কোয়ালিফিকেশন নিশ্চিত করে, এবং তার পরবর্তীতে ইন্টারন্যাশনালকে লাস্ট সিজন এবং 2022-23 সালে চ্যাম্পিয়ন্স লিগের রানার আপকে এই চ্যাম্পিয়ন্স লিগের মাঠে 3-1 গোলে হারিয়ে দেওয়া ইজ নট অ্যান ইজি ফিট। অথচ এই দলটা 2016 সালে তখন তারা একটা রিলেগেশন ফর্ডার ইয়ো দল হিসেবে নরওয়েজিয়ান ক্লাবগুলোতে, নরওয়েজিয়ান লিগে তারা ওভাবে অপারেট করতো। সেখান থেকে এই দলটা ঠিক 10 বছরের মধ্যে পুরোপুরি নিজেদের খোলস পাল্টে ফেলেছে। এই ক্লাবটাই প্রথম নরওয়েজিয়ান ক্লাব হিসেবে তারা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট স্টেজের মূল পর্বে উঠে যেতে পারে 20 বছর পর। শেষবার এই কাজটা করেছিল রোজেনবার্গ, এখন বোদো গ্লিম্টের টাইম। যে 50,000 মানুষের একটা শহরের, যেখানে সবাই সাধারণত মাছ ধরে থাকেন, খুবই সাদাসিধে জীবনযাপন পালন করে থাকেন, তাদের সবার আশার আলো হয়ে দাঁড়িয়েছে এই বোদো গ্লিম্ট চ্যাম্পিয়ন্স লিগের এই স্টেজে এসে। যেহেতু ইন্টারন্যাশনালকে তারা এখানে হারিয়ে দিয়েছে, অ্যাডভান্টেজ অবশ্যই বোদো গ্লিম্ট পাচ্ছে। 2-0 গোলের একটা ডেফিসিট ইন্টারের পক্ষে ম্যানেজ করাটা অবশ্যই ইম্পসিবল না, বিকজ এই ম্যাচটা হচ্ছে সান সিরো ইউসেপে মিয়াজ্জাতে ইন্টারের নিজস্ব ঘরের মাঠে। কিন্তু যখন আপনি দেখবেন যে ইন্টারন্যাশনালের হোম ফর্ম কিংবা সেরিয়াতে ফর্মটা যেরকম, যেখানে তাদের একটা 10 পয়েন্টের লিড রয়েছে, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে এই দলটাই এই সিজনে এসে 4টা ম্যাচ হেরেছে, 4টা কম্পিটিটিভ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ হেরেছে। 3টা ম্যাচ তাদের হারতে হয়েছিল গ্রুপ স্টেজে, তারা লাস্ট ম্যাচটা হারলো বোদো গ্লিম্টের কাছে। গিভেন তাদের ক্যাপ্টেন লাউতারো মার্টিনেজের একে তো তার ফর্ম ছিল না, এবং তারপর তার ইনজুরির কারণে তাকে অন্তত 1 মাসের জন্য বাইরে থাকতে হবে। ক্রিস্টিয়ান কিভু বলছেন যে এই টাইটা হয়তো এখনো শেষ হয়ে যায় নাই, যেহেতু বোদো গ্লিম্ট তাদের প্রথম লেগটা জিতেছে, এখনো ইন্টারকে আপনি খাতা থেকে বাইরে ফেলে দিতে পারবে না, যেই ক্লাবটা 3 বছরে 2বার ফাইনাল খেলেছে চ্যাম্পিয়ন্স লিগে, এবং সম্ভবত কোনো বড় অঘটন না ঘটলে এই ইন্টারন্যাশনালই সম্ভবত সেরিয়ার নতুন চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। 3 বছরের মধ্যে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হবে ইন্টারন্যাশনালে। তবে একটা ভরসার জায়গা হচ্ছে ফ্রাঞ্চেসকো পিও এসপোজিতো। বোদো গ্লিম্টের সঙ্গে গোল করেছিলেন, এর আগেও ইউভেন্তুসের সঙ্গে গোল করেছেন। বক্সে তার মতো থ্রাইভিং স্ট্রাইকার এই মুহূর্তে সেরিয়াতে আর একজনও নাই, যেটা ইউরোপেও তিনি প্রমাণ রাখতে চাইবেন। ফ্রাঞ্চেসকো পিও এসপোজিতো ছাড়াও ডিমার্কো যেহেতু যখন খেলেন তখন তিনি একটার পর একটা অ্যাসিস্ট বাগিয়ে নেন। লাস্টে লেটচের ম্যাচেও তার কাছ থেকে আপনি অ্যাসিস্ট পেয়েছেন, হয়েছেন ম্যান অফ দ্য ম্যাচ। আলেসান্দ্রো বাস্তোনি অনেক বেশি বিতর্কের মধ্যে আছেন তার পারফরমেন্স নিয়ে, এমনকি তার অন অ্যান্ড অফ ফিল্ড স্ক্রুটিনি নিয়ে অনেক কিছু শুনতে হচ্ছে। তবে ক্রিস্টিয়ান কিভু বলছেন আলেসান্দ্রো বাস্তোনিকে সবাই মিলে দেখে শুনে রাখছেন, এবং তার কাছ থেকে একটা ভালো পারফরমেন্স তিনি এক্সপেক্ট করছেন বোদো গ্লিম্টের ম্যাচে। চ্যাম্পিয়ন্স লিগে ইতালিয়ান ক্লাবগুলোর অবস্থা খুব বেশি একটা ভালো না। 3টা ক্লাবই এই মুহূর্তে কম্পিটিশন আছে, 3টা ক্লাবই লাস্ট রাউন্ড অফ 16-এর প্রথম লেগের ম্যাচগুলোতে হেরে গেছে। ইন্টারন্যাশনালে কিছুটা অ্যাডভান্টেজাস পজিশনে আছে আপনি বলতে পারে, এবং সেটাই ক্রিস্টিয়ান কিভু বারবার দাবি করছেন যে দিস টাই ইজন্ট ওভার ইয়েট। কিন্তু ওই আয়াক্স, AS মোনাকো, আতালান্তা, আরবি লাইপজিগ, দেপোর্টিভো লা করুনিয়ার মতো এই বোদো গ্লিম্ট যদি চমকে দিতে চায়, তবে বোদো গ্লিম্টের পক্ষে সেই চমক দেওয়ার সামর্থ্যটা আছে, সেটা হয়তো আপনি এক্সপেক্ট করতে পারবেন। তবে সান সিরো ইউসেপে মিয়াজ্জাতে ইন্টারকে আপনি ছেড়ে দিতে পারবেন না। এই ম্যাচটা উড বি দ্য ফার্স্ট ম্যাচ ইউ উড লুক আপ টু। আতলেতিকো মাদ্রিদের এই সিজনটা খুবই অদ্ভুত, মানে এতটাই অদ্ভুত যে আপনি এটা কল্পনা করতে পারবেন না। আতলেতিকো মাদ্রিদ এই সিজনে অ্যাওয়ে ফর্মে মাত্র 5টা ম্যাচ জিতেছে, এর বেশিরভাগ ড্র, এবং তার চেয়েও বেশিরভাগ হচ্ছে ম্যাচ
হেরে যাওয়া। আবার আতলেতিকো মাদ্রিদ দাবি করতে পারতো তাদের ঘর তো একটা ফোর্ট্রেস, কিন্তু যখন আপনি দেখবেন ওই বোদো গ্লিম্ট তারা আতলেতিকোর ঘরের মাঠে এসে হারিয়েছে এবং রিয়াল বেতিস তারা ঘরের মাঠে গিয়ে জিতে এসছে। আপনি আতলেতিকোর কাছে কি পারফরমেন্স এক্সপেক্ট করবেন সেটা তাদের প্লেয়ারদের ইমোশনাল ইন্টেলিজেন্স এবং ইমোশনাল ড্রাইভের উপর ডিপেন্ড করে, যে ওই প্লেয়াররা ওই স্পেসিফিক দিনে কেমন ফিল করছেন, কেমন বোধ করছেন এবং দিয়েগো সিমিওনে আসলে কি ফিল করছেন। সেই প্রেক্ষাপট থেকে আপনি দেখলেন যে ক্লাব ব্রুজের ঘরের মাঠে গিয়ে আতলেতিকো মাদ্রিদ 2-0 গোলে এগিয়ে গেল এবং শেষ পর্যন্ত আতলেতিকো মাদ্রিদকে ম্যাচটা শেষ করতে হয়েছে খুবই কষ্টে 3-3 গোলের ড্র নিয়ে। আতলেতিকো মাদ্রিদ তারা 2017 সালের পর এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে আর পৌঁছাতে পারে নাই। সেই পিক ডাইনামিক আতলেতিকো মাদ্রিদকে আপনি আর দেখেন না এই চ্যাম্পিয়ন্স লিগের ময়দানে। এবং আতলেতিকো মাদ্রিদ শেষ 4টা যে ম্যাচ খেলেছে তারা ক্লাব ব্রুগের সঙ্গে, সেই 4টা ম্যাচে তারা জিততে পারে নাই, হয় ড্র হয়েছে নয়তো সেই ম্যাচগুলোতে তাদের হারতে হয়েছে। আতলেতিকোর জন্য ভরসার জায়গাটা একটাই, ইউরোপিয়ান টাইটা ড্র করে আসার পর অন্তত এসপানিওলের মতো কঠিন সাইডটাকে তাদেরকে এখন এই মৌসুমে লা লিগাতে যথেষ্ট কঠিন সাইড বলতেই হবে, তাদেরকে 4-2 গোলে হারানো গেছে। ম্যাচের অ্যাসাইনমেন্ট এখন আপাতত নিঃশ্বাস ছাড়ার মতো, কারণ ম্যাচটা রিয়াদ এয়ার মেট্রোপলিটানোতে খেলতে হচ্ছে, যেটা আতলেতিকো মাদ্রিদের সো কল্ড স্ট্রং সুট। আবারও বলা দরকার যে সারপ্রাইজ গতবার ক্লাব ব্রুগা দেখিয়েছিল, তারা রাউন্ড অফ 16-এ উঠে গিয়েছিল আতালান্তাকে হারিয়ে রাউন্ড অফ 16-এর প্লে অফ থেকে। এরকম কোনো সারপ্রাইজ আপনি এক্সপেক্ট করতেও পারেন, বিকজ দিয়েগো সিমিওনি ডাগ আউটে বসে আছেন এবং তার দলের ব্যালেন্সের কোনো ঠিক ঠিকানা নেই। সবচেয়ে বেশি নজরটা অবশ্যই হুলিয়ান আলভারেজের উপর থাকবেন। হি ক্যান কিল দ্য টাই, হি ক্যান অলসো ব্রেক দ্য টাই। অ্যাডভান্টেজ আতলেতিকো মাদ্রিদকে দেওয়া যেতে পারে, তবে নেভার সে নেভার, ইউ ক্যান এক্সপেক্ট দ্য আনএক্সপেক্টেড ইন রিয়াদ এয়ার মেট্রোপলিটানো। ইতালির ক্লাবগুলোর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি এই মুহূর্তে লেজে গোবরে অবস্থায় আছে ইউভেন্তুস, কারণ তাদেরকে যদি পরের রাউন্ডে যেতে হয় চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এ, তবে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের ওই হিস্টোরিক কামব্যাকগুলোর মধ্যে কোনো একটাকে তাদের রিপিট করতে হবে, হয় বার্সা পিএসজির মতো, কিংবা চেলসি নাপোলি, কিংবা লিভারপুল বার্সেলোনা অথবা রোমা বার্সেলোনার যে ম্যাচগুলো হয়েছিল সেখানে লিভারপুল, রোমা, বার্সেলোনা এবং চেলসি যে কাজগুলো সেকেন্ড লেগে এসে করেছে, ঠিক একই কাজই ইউভেন্তুসকে করতে হবে। আপনি যখন দেখবেন ইউভেন্তুসের শেষ অবস্থা, তারা শেষ 5টা ম্যাচে একটা ম্যাচও জেতে না, সেখানে যারা কোমোর সঙ্গে তারা 1951 সালের পর কখনো হারে নাই, সেই কোমোর কাছে এত সুন্দর একটা স্ট্রিপড জার্সি রিলিজ করার পরও তারা ম্যাচটা হেরে যায় 2-0 গোলে। এবং তারপর যখন কেনান ইয়েলদিজ একটা কাফ প্রবলেম ফেস করেন, সেই কাফ প্রবলেমের কারণে তিনি গালাতাসারাই ম্যাচে খেলতে পারবেন কিনা সেটাও তিনি জানেন না। দেয়ার ইজ ডেঞ্জার সাইন্স ফর ইউভেন্তুস এবং লুচিয়ানো স্পালেত্তি। শোনা যাচ্ছে লুচিয়ানো স্পালেত্তি যদি ইউভেন্তুসকে একটা চ্যাম্পিয়ন্স লিগের স্পট নিশ্চিত না করে দিতে পারেন এবং একই সঙ্গে যদি চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 থেকে উঠতে না পারেন, চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এর প্লে অফ পার করে, তবে হয়তো তার জায়গাটাও অনিশ্চিতের মুখে পড়ে যেতে পারে। সেই সঙ্গে যে ইউভেন্তুসের সঙ্গে যারা এখন খেলছেন তাদের অনেকেরই ভবিষ্যৎ হয়তো এই ক্লাবে পরবর্তী মৌসুমে নাই। ইউভেন্তুসের জন্য অনেক কিছু স্যালভেজ করা বাকি রয়েছে, কারণ 3টা গোলের ডেফিসিট এত সহজে অমিট করা পসিবল না। গ্যালাতাসারাইয়ের কোচ ওকান বুরুক একসময় ইন্টারে খেলেছিলেন এবং ইউভেন্তুস ইন্টারের কাছে হেরে, দার্বি ইতালিয়াতে হেরে তারা গ্যালাতাসারাইয়ের মাঠে গিয়ে 5-2 গোলে হেরে এসেছিল। এই ওকান বুরুক অবশ্যই চাইবেন হিস্টোরিক্যালি তুরস্কের একমাত্র ক্লাব হিসেবে গ্যালাতাসারাইকে আবারও রাউন্ড অফ 16-এ নিয়ে যেতে, সেটার জন্য যথেষ্ট অ্যাডভান্টেজ তাদের রয়েছে। কিন্তু এই গ্যালাতাসারাই আবার লাস্ট উইকের ম্যাচে, মানে 3 দিন আগে কনিয়াসপুরের কাছে 2-0 গোলে হেরে গেছে। সেখানে দিস ইজ চ্যাম্পিয়ন্স লিগ, চ্যাম্পিয়ন্স লিগে একটা ইতিহাস অপেক্ষা করতে পারে। যদি সামহাও তারা 2-0 গোলেও ম্যাচ হেরে যায় গ্যালাতাসারাই ইউভেন্তুসের কাছে, তারপরও ওই গোল অ্যাগ্রিগেটে তারা চলে যাবে রাউন্ড অফ 16-এ এবং সেখানে আবারও গত সিজনের মতো আবারও বাদ পড়ে যাওয়ার একটা হুমকির মুখে থাকবে ইউভেন্তুস, হুমকির মুখে পড়ে যাবে। সেখানে লুচিয়ানো স্পালেত্তির ফিউচারটাও, লুচিয়ানো স্পালেত্তি বলছেন তাদের যেই ভগ্নদশা, তাদের যে দুর্দশা, সেটা তাদের দায়ভারটা তাদের উপরই দিতে হচ্ছে, কারণ এখনো এই দলটাতে অনেকগুলো ইনজুরি সমস্যা রয়ে গেছে। এই ম্যাচে অ্যাডভান্টেজ অবশ্যই গ্যালাতাসারাই, খুবই কম সম্ভাবনা রয়েছে একটা মিরাকল হওয়ার, কারণ ইউভেন্তুসের এখন নিজেদের ওই ভগ্নদশা বা দুর্দশা কাটানোর মতো অবস্থা মনে হচ্ছে এই মুহূর্তে নাই। স্তাদ লুই দোসেতে এই ম্যাচটা পিএসজির হয়তো জেতার কথা ছিল না যদি না দেসিরে দুয়ে নামতেন। দেসিরে দুয়েকে নামতে হয়েছিল ওসমান দেমবেলের ইনজুরির কারণে। দেসিরে দুয়ে এসে ম্যাচটা পুরোপুরি চেঞ্জ করে ফেললেন আশরাফ হাকিমি এবং দুয়ে মিলে ফাইনালি মনাকোর ঘরের মাঠে এই সিজনে পিএসজি হারাতে পেরেছে, যেখানে তাকুমি মিনামিনোর গোলে আগে পিএসজিকে হারতে হয়েছিল লিগ 1-তে। এবার তাদের অল ফ্রেঞ্চ ডার্বি নাম্বার 2, কিন্তু তার আগে
ডেসিরে দুয়ে ইজ আউট ইনজুর্ড। মেটসের সঙ্গে তার কিছু মাস্কুলার ইস্যু দেখা গেল এবং সে কারণে ডেসিরে দুয়েকেও পাওয়া যাচ্ছে না, দেমবেলে তো নাই মাঠে, এবং একই সঙ্গে ফাবিয়ান রুইজেরও একটা ইনজুরি সংখ্যা থাকতে পারে, তার হাঁটুতে একটা প্রবলেম দেখা দিয়েছে। লুই এনরিকের জন্য এই ম্যাচটার আগে সবচেয়ে বড় মাথা ব্যথার জায়গা এটাই। কিন্তু মনাকোর সাইডেও ইনজুরির সমস্যা রয়েছে। আগের ম্যাচে গোলোবিন লাল কার্ড দেখলেন, মাগনেস আখলিউসেরও একটা হাঁটুর এবং পাজরের সমস্যা চলছে। সবকিছু মিলে একটা ইনজুরি র্যাভেজ ফ্রেঞ্চ ডার্বি আপনি দেখতে যেতে পারেন। যেহেতু ম্যাচটা প্যারিসের ঘরের মাঠে, আপনি এখানে বড় কোনো অ্যাক্সিডেন্ট এক্সপেক্ট করবেন না। বারবার উসমান দেমবেলে এবং লুই এনরিকে একই কথা বলে আসছেন, গত সিজনে যে রুথলেস, গত সিজন বলতে এই 2025 সালের শুরু থেকে যে রুথলেস পিএসজিকে দেখা গিয়েছিল, সেই রুথলেস পিএসজিকে এই মুহূর্তে আর দেখা যাচ্ছে না। লস ওদিকে মোটামুটি চোখ রাঙানি দিয়েই রেখেছে লিগ আর শীর্ষস্থানটা নিয়ে। চ্যাম্পিয়ন্স লিগে এই মুহূর্তে হোঁচট খাওয়াটা পিএসজির পক্ষে একদমই নেগোশিয়েবল না, যেখানে তারা অলরেডি কুঁদে ফান্স থেকে বাদ পড়ে গিয়েছে। দিস ইজ ডু অর ডাই সিচুয়েশন ফর লুই এনরিকে অ্যান্ড পিএসজি, এবং আপনি এক্সপেক্ট করবেন পিএসজির ঘরের মাঠ পার্ক দে প্রাসে মনাকোকে পিএসজির পক্ষে অন্তত হারানোটা সম্ভব। এই ম্যাচটা একটা সেলিব্রেটরি ম্যাচ হতে পারত, কারণ তাদেরই একজন, যদিও পরবর্তীতে তার সম্পর্কে অনেক বিতর্ক হয়েছে রিয়াল মাদ্রিদে, বাট হি ইজ কামিং ব্যাক, but he is not coming back. This could have been the tie of the return of Jose Mourinho since 2013 in Bernabeu, কিন্তু সেটা এখন আর হচ্ছে না। এবং চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে অস্বস্তিকর ম্যাচ হবে সম্ভবত রিয়াল মাদ্রিদ এবং বেনফিকা ট্রিলজির 3 নম্বর ক্লাইম্যাক্স শেষ কিস্তির ম্যাচটা। অনেকগুলো কনটেক্সট দেওয়ার আছে, এক এক করে আসা যাক। জোজে মরিনিও বেনফিকা এখনো পর্যন্ত তাদের লিগে আনবিটেন, কিন্তু এই জোজে মরিনিওকে আপনি খুব একটা চেনেন না, কারণ যেই প্রেস কনফারেন্সে এভিএস এর সঙ্গে ম্যাচ জিতে আসার পর যেই জোজে মরিনিওকে দেখা গেল, সেটা দেখে মনে হচ্ছে তার ভেতর দিয়ে, তার শরীর জীবনের উপর দিয়ে একটা ঝড় চলে গেছে। তিনি ওই ম্যাচে যে ঘটনাগুলো ঘটেছে, যেগুলো নিয়ে আমরা এখনই কথা বলবো, সেটা নিয়ে খুব একটা বেশি কথা বলেন নাই। তার দাড়িগুলো খুবই অ্যাসিমেট্রিক, খুবই খোঁচা খোঁচা দাড়ি, এরকম খোঁচা খোঁচা জোজে মরিনিওর দাড়িকে আপনি খুব বেশি একটা দেখেন নাই, শেভ করেন নাই ঠিক মতো, প্রেস কনফারেন্সে কথাও বলছেন খুবই টিমিড ওয়েতে, এবং দলের পারফরমেন্স নিয়ে খুব বেশি একটা তিনি ওই দিন কথা বলেন নাই। এবং তিনি বলছেন তাদের প্লেয়ারদের জন্য ইমোশনালি সবকিছু ম্যানেজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে গিভেন দ্য ডিফিকাল্ট সিচুয়েশন, এবং সেটা আরও অনেক বেশি কঠিন হয়ে যাবে রিয়াল মাদ্রিদের সঙ্গে, এবং সেই ম্যাচটা তিনি আর কোনো কথা বলেন নাই। তবে রিয়াল মাদ্রিদ বেনফিকা, রিয়াল মাদ্রিদ ম্যাচ নিয়ে কে কথা বলেছেন? কথা বলেছেন বায়ার্ন মিউনিখের ম্যানেজার ভাসো কোম্পানি, এবং যাদের অনেক কিছু জানার প্রয়োজন আছে যে এই সিচুয়েশনে কেন ভিনিসিয়াস, কেন এই ঘটনা নিয়ে এত বেশি কথাবার্তা বলা হচ্ছে, সেটার পারফেক্ট উত্তরটা আসলে আপনাকে দিয়েছেন ভাসো কোম্পানি। Jose Mourinho, who uses basically, who attacks the character of Vinicius Junior by bringing in the type of celebration to discredit what Vinicius is doing in this moment. And for me, in terms of leadership, it's a huge mistake. And it's something that we should not accept. আপনি জোজে মরিনিও, আপনি বেনফিকার একজন কোচ কিংবা আপনি একজন অর্গানাইজেশনের লিডার, সেখানে আপনি ভিনিসিয়াস জুনিয়র মতো একটা ক্যারেক্টার, তাকে একটা ক্যারেক্টার হিসেবে বা একটা আইডিয়া হিসেবে আমরা দেখি, তার সেলিব্রেশনকে আপনি মক করছেন এবং সেলিব্রেশনকে আপনি বিতর্কিত তুলে ধরছেন। তাহলে আপনি এতদিন ধরে অ্যাজ অ্যান ইনস্টিটিউশন আপনি যে সেলিব্রেশনগুলো করেছেন পোর্তোর সঙ্গে, ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে সেই ওল্ড ট্র্যাফোর্ডে আপনি যে সেলিব্রেশনগুলো করেছেন, বার্সেলোনার সঙ্গে ম্যাচ হেরে যদিও অ্যাগ্রিগেটে ম্যাচ জিতে ইন্টারন্যাশনালের হয়ে কাম্প নোতে, সেই সেলিব্রেশনগুলো আপনার যে ক্যারেক্টারিস্টিক্স, আপনি সেই ক্যারেক্টারিস্টিক্সকে ডিসক্রেডিট করছেন, এবং আপনি নিজেকে সবচেয়ে বড় ইস্যুটা পাশ কাটিয়ে একটা খুবই ঠুনকো একটা ইস্যু নিয়ে কথা বলছেন। আপনি জোজে মরিনিও অ্যাজ আ ম্যানেজার, অ্যাজ আ লিডার আপনি ফেল করছেন। ইটস আ হিউজ মিস্টেক অ্যান্ড এটা অ্যাকসেপ্ট করার কিছু নয়। এবার চলে আসি মূল প্রসঙ্গে। ভিনিসিয়াস জুনিয়রকে রেশিয়াল অ্যাবিউজ করা হয়েছে কি হয় নাই সেটা ইউএফা তদন্ত করে বের করবে। জিয়ানলুকা প্রেসিয়ানি কি বলেছেন? তিনি কি ওই কথাটা বলেছেন যেটা কিলিয়ান এমবাপে রেফার করছেন, তিনি 5 বার বলেছেন, নাকি জিয়ানলুকা প্রেসিয়ানি যেটা বলছেন সেই কথাটাও আসলে ক্যামেরার সামনে বলা যাচ্ছে না? সেটাও যদি তিনি বলে থাকেন তবেও তিনি স্যাংশন পেতে যাচ্ছেন, কিন্তু কেন সেটা জার্সি ঢেকে বলার দরকার পড়লো সেটাই এখনো কারো বোধগম্য নয়। এবং মূল কথা হচ্ছে কেন বারবার ভিনিসিয়াস, এই প্রশ্নটা যারা করে থাকেন তাদের জন্য একটাই উত্তর, কারণ ভিনিসিয়াস সবচেয়ে বেশি এই ব্যাপারে ভোকাল হয়ে আসছেন। কারণ এর আগে কোনো প্লেয়ার যখন রেশিয়াল অ্যাবিউসের শিকার হয়েছেন তারা কখনোই ভিনিসিয়াসের মতো এতটা ভোকালি কথা বলেনি। আপনি একটু জাস্ট এই এক সপ্তাহের ঘটনাবলীগুলো দেখুন। ভিনিসিয়াস আপনি রেশিয়াল অ্যাবিউসের শিকার হলেন, উলভসের একজন প্লেয়ার রেশিয়াল অ্যাবিউসের শিকার হয়েছেন এবং উলভসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সেগুলো শেয়ার করতে বাধ্য করা হয়েছে, কারণ তারা দেখিয়েছে যে তাদের একজন প্লেয়ার কি পরিমাণ রেশিয়াল অ্যাবিউসের শিকার হন। এবং লা লিগা ওসাসুনার ম্যাচে, যে ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ হেরে গেছে,
সেখানে ভিনিসিউসের এগেইনস্টে যে ধরনের স্লোগানগুলো দেওয়া হয়েছে সেটাও ইনভেস্টিগেট করছে, যে সেখানে তার এগেইনস্টে রেশিয়াল অ্যাবিউস এবং তাকে কিছুটা হুমকি স্বরূপ স্লোগান দেওয়া হয়েছিল, সেগুলো লা লিগা ইনভেস্টিগেট করছে। এবং 2026 সাল পর্যন্ত, ট্রাস্ট মি, 2022 সাল থেকে শুরু হয়েছে, 2026 সাল পর্যন্ত ভিনিসিউসের এগেইনস্টে 20টা কনক্লুসিভ এই রেশিয়াল অ্যাবিউসের ঘটনার প্রমাণ পাওয়া গেছে। এটা ESPN এর একটা আর্টিকেল আছে, রেডিটেও পাওয়া গেছে, গেম বালাক নিজেও লিখেছেন। তার মানে ইটস অ্যান ইস্যু। আপনি হয়তো বলতে পারেন ভিনিসিউসের ক্যারেক্টারিস্টিক্সের কারণে তিনি এই ধরনের অ্যাবিউজ ডিজার্ভ করেন না, এটা খুবই ভুল একটা কথা। আপনি গেমিং স্পোর্টসম্যানশিপের মধ্যে আপনি যথেষ্ট উপায় রয়েছে, কায়দা রয়েছে একজন প্লেয়ারকে আনসেটেল করার জন্য, এবং সেটার জন্য রেশিয়াল অ্যাবিউসের দরকার নাই। ভিনিসিউস কেন বারবার এরকম পরিস্থিতির শিকার হন, তার একটাই কারণ ভিনিসিউস বারবার এই পরিস্থিতির শিকার হয়ে তিনি প্রতিবাদ করেন। এখন যে এই পুরো ঘটনার অ্যান্টাগনিস্ট জিয়ানুলুকা প্রেসিয়ানেকে ধরা হচ্ছে, তিনি বলেছেন কি বলেননি সেটা আমরা জানি না, কিছু একটা বলেছেন জার্সিটা ঢেকে দিয়ে। তিনি বেনফিকার প্লেয়ারদের কাছে ক্ষমা চেয়েছেন যে ধরনের সিচুয়েশন তিনি তৈরি করেছেন সেটার জন্য। এভিএস এর সঙ্গে তিনি ম্যাচ খেলেন এবং সম্ভবত যেহেতু কোনো স্যাংশনের ঘটনা এখনো পর্যন্ত জানা যায়নি, রিয়াল মাদ্রিদের সঙ্গে সান্তিয়াগো বের্নাবেউতে এই প্রেসিয়ানির ম্যাচটা খেলা হবে এবং পুরো ম্যাচের আবহটাই আসলে ভিনিসিউস এবং প্রেসিয়ানি। এবং যেহেতু জোজে মরিনো এই ম্যাচে থাকবেন না ডাগ আউটে, কারণ তিনি লাল কার্ড দেখেছিলেন শেষ দিকে, তাই প্রেসিয়ানি ভিনিসিউস শুড বি দ্য টকিং পয়েন্ট অফ সান্তিয়াগো বের্নাবেউ। এবার একটু প্লেইং পার্সপেক্টিভে আসি। বেনফিকা ইজ আনডিফিটেড ইন লিগ, এখনো সেটা বদলায়নি, তারা 3-0 গোলে জিতে এসছে এবং মোটামুটি স্পোর্টিং এবং পোর্টোর সঙ্গে তারা ডেফিসিট কমানোর চেষ্টা করছে। কিন্তু রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের ডেফিসিট মাত্র 1 গোলের, সেটা জোজে মরিনিওর দলের পক্ষে অমিট করা পসিবল, কারণ রিয়াল মাদ্রিদ তারা লিগে ওসাসুনার কাছে হেরে গেছে খুবই কনভিনসিংলি। ওসাসুনা প্রায় 15 বছর পর তারা রিয়াল মাদ্রিদকে হারিয়ে গেছে ওসাসুনার ঘরের মাঠে, এবং আরবেলোয়ার আসলে নিজের লুকানোর কোনো জায়গা নাই। তিনি সরাসরি স্বীকার করে ফেলেছেন যে তাদের জন্য ম্যাচটা মোটেও ভালো ছিল না এবং তাদের পক্ষে কাটিং এজ বের করাটা কোনোভাবেও সম্ভব ছিল না। যদি ভিনিসিউস দুর্দান্ত ম্যাচ খেলেছেন, তাদের পক্ষে ম্যাচটা বেটার খেলা সম্ভব। এক চুয়ামিনি কিংবা ভিনিসিউস আপনাকে প্রতিদিন ম্যাচে সামলে দেবেন না, কিংবা থিবো কোর্তোর পারফরমেন্স দিয়ে আপনি প্রতিদিন বেঁচে ফিরে আসতে পারবেন না। এই রিয়াল মাদ্রিদের পরিস্থিতি আপনাদেরকে ঠিকঠাক মতো বের করে আনতে হবে, কারণ যেই আরবেলোয়ার রিয়াল মাদ্রিদ এতগুলো ম্যাচ আনবিটেন ছিল লিগে, সেই আনবিটেন স্ট্রিকটাও ভেঙে গেছে। বেনফিকার কাছে তো তারা আগে হেরেও গিয়েছিল, আল বাসেতের কাছে তারা হেরেছে। এই রিয়াল মাদ্রিদ সিজনটা আসলে মোটেও ভালো যাচ্ছে না। এমনটাই শোনা যাচ্ছে যে কার্লো আনচেলত্তিকে আবার নিয়ে আসা হবে কিনা, এরকমও গুঞ্জন নাকি বেশ কিছু আউটলেটে শোনা যাচ্ছে, বাট এটা অবশ্যই কনক্রিট কোনো গুঞ্জন নয়। ভরসার জায়গাটা একটাই যে চুয়ামিনি ফর্মে আছেন, ভরসার জায়গা আরেকটা, সেটা হচ্ছে পর্তুগিজ টিমগুলোর সঙ্গে লস মেরেঙ্গেস এখনো তাদের ঘরের মাঠে আনবিটেন রয়েছে। তারপরও এই লেগের এই টাইটার ফিক্সচারটা অনেক বেশি অস্বস্তিকর হবে। প্রথম কিস্তিতে ওই আনাতোলি ত্রুবিনের গোলের ঘটনাগুলো আপনি হয়তো একটু হলেও ভুলে গেছেন, কারণ সেকেন্ড লেগে যে ঘটনাগুলো ঘটেছে, এবং এটা আপনাকে মাথায় রাখতে হবে, গোলের মার্জিন মাত্র 1, যে কোনো কিছুই সম্ভব। কারণ সান্তিয়াগো বের্নাবেউতে এই ম্যাচটা যতই দীর্ঘায়িত হবে 90 মিনিটের পরে গিয়ে, ততই অস্বস্তির মাত্রাটা বাড়তে পারে বেনফিকার জন্য নয়, বরং রিয়াল মাদ্রিদের জন্য। কারণ এই ম্যাচে অলরেডি অনেকগুলো ঘটনা ঘটে আছে, সেটা কোনো দলই চাইবে না এই ম্যাচটা 90 মিনিটের পরে নিয়ে যেতে, বিকজ anything can happen in this match। 1-0 গোলের একটা অ্যাডভান্টেজ রিয়াল মাদ্রিদের রয়েছে। রিয়াল মাদ্রিদ রাউন্ড অফ 16-এ উঠবে না, সেটা আপনি এক্সপেক্টই করতে পারেন না। তাই আপনি এক্সপেক্ট করবেন এবং ভিনিসিউসের ভালো একটা পারফরমেন্স এক্সপেক্ট করবেন, এবং ভিনিসিউসও জবাব দেবেন তার দিকে আসা রেশিয়াল অ্যাবিউজগুলোর দিকে। কিন্তু দিস ইজ জোজে মরিনিওস বেনফিকা, এনিথিং ক্যান হ্যাপেন। বরং আপনাদের প্রেডিকশনটা জানাতে পারেন কমেন্ট সেকশনে। চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এর প্লে অফের পর ঠিক এরকমই হবে চ্যাম্পিয়ন্স লিগের এই পাথওয়ের পরিস্থিতি। সিলভার এবং ব্লু পাথ দুটো আলাদা করা হয়েছে। ডর্টমুন্ড আতালান্তা ম্যাচে ডর্টমুন্ড জিতে এগিয়ে আছে, অলিম্পিয়াকোস লেভারকুজেন ম্যাচে লেভারকুজেন জিতে এগিয়ে আছে। এই দুটো জয়ী দলের মধ্যে একটা দল গিয়ে খেলবে আর্সেনালের সঙ্গে, আরেকটা দল খেলবে বায়ার্ন মিউনিখের সঙ্গে। লিভারপুল এবং টটেনহামের মধ্যে যে কোনো একটা দল গিয়ে খেলবে হয় ইউভেন্তুস গ্যালাতাসারাইয়ের উইনার কিংবা আতলেতিকো ক্লাব ব্রুজের উইনারদের সঙ্গে। বার্সেলোনা চেলসির জন্য অপেক্ষা করছে হয় পিএসজি কিংবা মনাকো কিংবা কারাবাগ কিংবা নিউকাসল। পিএসজি বার্সেলোনা কিংবা পিএসজি চেলসি টাই হলে বেশ দুর্দান্ত জমে যাবে। যদি পিএসজি হেরে যায় সেক্ষেত্রে মনাকো চলে যাবে রাউন্ড অফ 16-এ। কারাবাগ নিউকাসলের ম্যাচে আপনি জানেন নিউকাসল এরই মধ্যে 6-1 গোলে জিতে একটা যথেষ্ট স্ট্রং পজিশন ক্রিয়েট করে রেখেছে রাউন্ড অফ 16-এ উঠে যাওয়ার জন্য। আপনি এক্সপেক্ট করবেন নিউকাসল চলে যাবে। স্পোর্টিং এবং ম্যান সিটির মধ্যে যে কোনো একটা দল খেলবে রিয়াল মাদ্রিদের সঙ্গে কিংবা বেনফিকার সঙ্গে, অথবা ইন্টারন্যাশনালে কিংবা বোদোর সঙ্গে। রিয়াল মাদ্রিদ যদি বেনফিকাকে কাটাতে উঠতে পারে, আপনি নিশ্চিত ধরে রাখেন ম্যানচেস্টার সিটি ভার্সেস রিয়াল মাদ্রিদ ম্যাচ হতেই যাচ্ছে। ইন্টার বা বোদোর সঙ্গে খেলা পড়বে স্পোর্টিং সিপি। চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 কোয়ালিফিকেশন প্লে অফের সেকেন্ড লেগের ম্যাচগুলো শুরু হচ্ছে 24 ফেব্রুয়ারি রিয়াদ এয়ার মেট্রোপলিটানোতে। আতলেতিকো মাদ্রিদ আর ক্লাব ব্রুজের ম্যাচ দিয়ে রাত 2টো বাজলে
আরো 3টা ম্যাচ বাই এরিনাতে। বায়ার লেভারকুজেন ভার্সেস অলিম্পিয়াকোস, অ্যাডভান্টেজ বায়ার লেভারকুজেনের ইউসেপে মিয়াজ্জা সান সিরোতে। ইন্টারন্যাশনালে ভার্সেস বুদা গ্লিমট 3-1 গোলে এগিয়ে আছে। সেন্ট জেমস পার্কে আগে লেগে 6-1 গোলে জেতা নিউকাসল আতিথেয়তা দেবে আজারবাইজান থেকে আসা কারাবাক এফকে কে। পরদিন 25 ফেব্রুয়ারি রাত 11:45 ইতালির বেরগামোর নিউ ব্যালেন্স অ্যারিনাতে আতালান্তা ভার্সেস বরুসিয়া ডর্টমুন্ডের ম্যাচ। বরুসিয়া এগিয়ে আছে 2-0 গোলে। রাত 2টো বাজে স্ট্রিং অফ মেইন ইভেন্টস ডু অর ডাই ম্যাচেস তুরিনের আলিয়ান্স স্টেডিয়ামে। ইউভেন্টাস ভার্সেস গ্যালাতাসারাই অ্যাগ্রিগেট এখন পর্যন্ত 5-2। পার্ক দে প্রাসে অল ফ্রেঞ্চ ডার্বি সেকেন্ড লেগে পিএসজি ভার্সেস মনাকো পিছিয়ে থাকবে 2-3 গোলের একটা ডেফিসিটে। আর মেইন ইভেন্ট ব্লকবাস্টার অফ দ্য নাইট চ্যাম্পিয়ন্স লিগের সান্তিয়াগো বের্নাবেউতে জুডাস রিটার্নস। রিয়াল মাদ্রিদ ভার্সেস বেনফিকা ট্রিলজির শেষ কিস্তি, অ্যাডভান্টেজ রিয়াল মাদ্রিদের 1-0 গোলের। চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 এর কোয়ালিফিকেশন প্লে অফের সেকেন্ড লেগ নিয়ে আপনার কি প্রেডিকশন, মতামত, কোন মতের সঙ্গে একমত দ্বিমত জানাতে পারেন কমেন্ট সেকশনে। ফুটবল নিয়ে যে কোনো এক্সপ্লেনার এবং দ্য ডেইলি স্টার যে কোনো এক্সপ্লেনার পেতে ভিজিট করুন দ্য ডেইলি স্টার.net এর ওয়েবসাইট এবং একই সঙ্গে ফলো করে রাখুন দ্য ডেইলি স্টারের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন দ্য ডেইলি স্টার ইউটিউব চ্যানেলটাও।